আমাদের আজকের টপিকে প্রথম যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পালমোনারি হাইপারটেনশন, এর সাথে আবার পালমোনারি ভেনাস হাইপারটেনশন, সাথে পালমোনারি ইডেমা মেইনলি, এর সাথে কার্ডিয়াক টিউমারটা একটু জাস্ট নামগুলো আমরা একটু দেখে নেব। প্রথমে আমরা যদি এখানে দেখি পালমোনারি আর্টারি, ক্যাপিলারি এবং পালমোনারি ভেইনের ভিতরে নর্মাল প্রেশারটা কিরকম। পালমোনারি আর্টারি যদি দেখি 20 মিলিমিটার মার্কারি, এটা রেস্টিং কন্ডিশনে এটাই সর্বোচ্চ, এর বেশি হলেই হাইপারটেনশন। ক্যাপিলারিতে 8 থেকে 12, কোথাও কোথাও 4 থেকে 12, ভেইন এবং আরো কম 6 থেকে 8। এবং এই প্রেশার গুলো ক্যাথেটার দিয়ে মেজার করা হয়। আহ, সরাসরি পালমোনারি আর্টারিতে যে প্রেশারটা মাপা হয় সেটা তো পালমোনারি আর্টারি প্রেশার, এবং একটা বেলুন ইউজ করে আর্টারিটাকে বন্ধ করে দিয়ে তার পরের পার্টে যখন এখানে পালমোনারি ভেইন হয়ে ব্লাডটা এসে যে প্রেসার তৈরি করে সেটাকে পালমোনারি ওয়েস্ট প্রেসার অথবা পালমোনারি ভেনাস প্রেসার হিসেবে বলা হয়। এটা আলটিমেটলি আমাদের দরকার নাই, তারপরে জাস্ট একটু দেখে নিলাম যে পালমোনারি ওয়েস্ট প্রেসারটা মেজার করা হয় তখন একটা বেলুন দিয়ে পালমোনারি আর্টারিকে অক্লুড করা হয় এবং ভেন থেকে তখন একটা প্রেসার তৈরি হয়, সেটা মেজার করা হয়। এখন আমাদের পালমোনারি আর্টারির প্রেসার যখন বাড়বে তখন এটাকে আমরা পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন বলবো। এটা আমাদের কাট অফ ভ্যালু হচ্ছে রেস্টিং কন্ডিশনে 20 মিলিমিটার মার্কারির উপরে যদি চলে যায় সেটাই হাইপারটেনশন। এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার হতে পারে। 20 to 29 এটা মাইল্ড, তারপরে 30 to 49 বা সিম্পলি যদি 30 to 50 চিন্তা করি তাহলে মডারেট, 50-র উপরে গেলে সিভিয়ার। এই পালমোনারি হাইপারটেনশন আমরা যেটা এর আগে দেখছি এএসডি ফিল্মগুলোতে আমরা পালমোনারি হাইপারটেনশন হিসেবে পাইছি। আহ, মোটামুটি ওইরকম কিছু ফাইন্ডিংই থাকে এখানে। তবে পালমোনারি হাইপারটেনশনটা আলাদাভাবেও থাকতে পারে, তবে আমাদের কাছে পরীক্ষার জন্য যেটা ফিল্ম সবচেয়ে বেশি থাকে এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট উইথ পালমোনারি হাইপারটেনশন। এখন যদি আমরা একটু চিন্তা করি যে কি কারণে পালমোনারি হাইপারটেনশন হবে, তাহলে প্রথমে যেটা এক্সেসিভ পালমোনারি ব্লাড ফ্লো যদি হয় সেটা কিভাবে হতে পারে, লেফট টু রাইটে যদি শান্ট হয় যেটা আমাদের কমন এএসডি, ভিএসডি, পিডিএ, টোটাল অ্যান্টি-এপিভিডি যেটা, সেটা বিভিন্ন কারণে যদি অ্যাবনর্মাল কিছু ব্লাড রাইট সাইডে চলে আসে সেক্ষেত্রে আমরা লেফট টু রাইট শান্ট বলি, এবং সেটার কারণে পালমোনারি রাইট সাইড, রাইট হার্টে ব্লাডটা বেশি হবে এবং সেটা থেকে পালমোনারি হাইপারটেনশন হবে। এছাড়াও যদি হাই আউটপুট স্টেজ যেমন থাইরোটক্সিকোসিস, অ্যানিমিয়া, এগুলো থেকেও হতে পারে। পালমোনারি ভেসোকনস্ট্রিকশন থেকেও হাইপারটেনশন হতে পারে। পালমোনারি ভাস্কুলেচারে যদি অবলিটারেশন হয় সেটা থেকেও হতে পারে। তারপরে অবলিটারেশন হতে পারে এম্বলিক ডিজিজ থেকে, সিওপিডি থেকে, এগুলো থেকে হতে পারে। আরেকটা হতে পারে যেটা মেইনলি পালমোনারি ভেনাস হাইপারটেনশন, কিন্তু সেটা থেকে আলটিমেটলি পালমোনারি আর্টারিতেও হাইপারটেনশন হতে পারে। যেমন যদি লেফট হার্টের প্রবলেম গুলোতে আমরা জানি যে পালমোনারি ভেনাস হাইপারটেনশন হয়, সেটা পালমোনারি ভেইন লেভেলে হতে পারে, লেফট অ্যাট্রিয়াম লেভেলে হতে পারে, লেফট ভেন্ট্রিকুলার লেভেলে হতে পারে, অ্যাওর্টা লেভেলে হতে পারে, যে কোনো অবস্ট্রাকশন থেকে হতে পারে ওই সাইডে, কিন্তু ওই ইফেক্টটা আলটিমেটলি ব্যাকফ্লো হয়ে পালমোনারি আর্টারিতেও পড়বে। তার মানে লেফট হার্টের যে প্রবলেম গুলো আছে সেগুলোতে আমরা জানি নর্মালি যে পালমোনারি ভেনাস হাইপারটেনশন হয় যেহেতু লেফট হার্টে পালমোনারি ভেইনটা ড্রেন করে, কিন্তু এইটাও আবার যদি স্টেজ অ্যাডভান্স হয়ে যায় সেক্ষেত্রে আলটিমেটলি পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনও করতে পারে। এখানে যদি আমরা এক্স রে ফিচার দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ভেসেলটা অনেক প্রমিনেন্ট। এখানে মেইন এবং সেন্ট্রাল পালমোনারি আর্টারিজ গুলো প্রমিনেন্ট হবে, ইনলার্জমেন্ট হবে, এবং হার্ট সাইজটা ইনলার্জ হবে। সেটা হচ্ছে কজের উপর ভিত্তি করে বিভিন্ন রকম হতে পারে, তবে যেহেতু রাইট সাইডেই প্রবলেমটা বেশি হয় সেক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার টাইপের ইনলার্জমেন্ট হবে কমনলি।
এবং এরকম যখন পালমোনারি হাইপারটেনশন হয়, অনেক সময় এটা আমাদের মিমিক করতে পারে যেটা লিম্ফেডিনোপ্যাথির সাথে মনে হচ্ছে। বাইল্যাটারাল হাইলার লিম্ফেডিনোপ্যাথিও এরকম অনেক সময় আহ, মোটামুটি মিমিক করতে পারে, মনে হতে পারে যে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন, সরি, লিম্ফেডিনোপ্যাথি। সাধারণত অনেকদিন ধরে হাইপারটেনশন থাকলে এখানে ক্যালসিফিকেশন হয়। আহ, আবার লিম্ফ নোডেও অনেকগুলো আহ, কারণে ক্যালসিফিকেশন হয়, যেমন সার্কোইডোসিস, সিলিকোসিস, নিউমোকোনিয়াসিস, এগুলো থেকেও। সো লিম্ফ্যাডিনোপ্যাথি এবং ক্যালসিফিকেশন দুটাই আলটিমেটলি খুব একটার সাথে আরেকটা ডিফারেন্সিয়াল হয়ে যেতে পারে কমনলি। আর একটা হচ্ছে, এরকম হাইপার টেনশন যদি অনেক দিন ধরেই থাকে, পালমোনারি হাইপার টেনশন অনেক দিন ধরে আছে, সেক্ষেত্রে ভেসেলের ভিতরে কিছু চেঞ্জ হয়। আমরা এখানে তো প্রমিনেন্ট ভেসেল দেখতে পাচ্ছি, পেরিফেরিতে অনেক ভাস্কুলারিটি দেখতে পাচ্ছি, প্লেথোরা যেটা। কিন্তু অনেক দিন ধরে যদি থাকে, আহ ভেসেল ওয়ালের ভিতরে অনেক ধরনের চেঞ্জ হয়, যেমন একটা মিডিয়াল থিকনেস বাড়তে পারে, ইন্টিমাল থিকনেস বাড়তে পারে, ভাস্কুলাইটিস হতে পারে। আলটিমেটলি পরবর্তীতে এই ভেসেল গুলো ন্যারো হয়ে যায়। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেন্ট্রাল ভেসেলটা অনেক প্রমিনেন্ট, কিন্তু পেরিপেরাল যে ভেসেল গুলো আছে এগুলো অনেক ন্যারো হয়ে গেছে, যেটাকে আমরা আইসেনমেনজান সিনড্রোম বলি। ফ্লো রিভার্সাল যখন হয় তখন এরকম ঘটনা ঘটে, পেরিফেরাল প্রুনিং হয়। আহ মানে সেন্ট্রাল ভেসেলটা শুধু দেখা যাবে, কিন্তু পেরিফেরাল ভেসেলটা আমরা ওইভাবে দেখতে পারবো না, যেটা পালমোনারি হাইপারটেনশনে হতে পারে। হার্ট সাইজ আবার এটার ক্ষেত্রে নর্মাল, আহ ইনলার্জ থাকতে পারে শুরুর দিকে, আস্তে আস্তে নর্মালের দিকে চলে যেতে পারে। সিটি স্ক্যান যদি করি আমরা, সেক্ষেত্রে যেহেতু এখানে রাইট, সিটি স্ক্যানে তো আমরা ভেসেল গুলো মেজার করতেই পারবো। যে ভেসেল গুলো দেখতে পাচ্ছি এখানে, আমাদের মেইন পালমোনারি আর্টারি যেটা, সেটা মোটামুটি 29.5, তারপরে রাইট হচ্ছে 19.8 মিলিমিটার, এবং লেফট হলো 22.1 মিলিমিটার। লেফটটা যেহেতু ডিরেক্ট কন্টিনিউশন হয়, সেক্ষেত্রে লেফটেরটা একটু বেশি থাকে। এবং কমনলি আমরা ভিজুয়াল ইমপ্রেশন দেখে যদি অ্যাসেন্ডিং অ্যাওর্টার চেয়ে পালমোনারি আর্টারি বড় হয়, সেক্ষেত্রে মোটামুটি একটা কমেন্ট করতে পারি যে পালমোনারি আর্টারি বড় আছে। এবং হার্টের চেম্বার ইনলার্জমেন্টও সিটি বা ক্রস সেকশনাল যে ইমেজ গুলো আছে সেখানে খুব ভালোভাবে বুঝতে পারবো। আরেকটা হচ্ছে যে নর্মালি ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা বাল্জ থাকে হলো রাইট সাইডের দিকে, যেটা ছবিটা এখানে নাই। কিন্তু এটা যেহেতু রাইট ভেন্ট্রিকুলার ইনলার্জমেন্ট হচ্ছে, এই সাইডে প্রেশারটা বেশি হবে, সেক্ষেত্রে ভেন্ট্রিকলটা অপোজিট দিকে বাল্জ হতে পারে। এমআরআই ক্ষেত্রে মোটামুটি এই কথাগুলোই, সাথে আমাদের যে ভেন্ট্রিকুলার ফাংশন সিনে ইমেজিং এ, ভেন্ট্রিকুলার ফাংশন, তারপরে ফেস কন্ট্রাস্ট এমআরআই যদি দেখি, তাহলে বিভিন্ন যদি কোনো ন্যারোইং থাকে, প্রেশার গ্রেডিয়েন্ট, এগুলো আমরা মোটামুটি মেজার করতে পারবো এমআরআই এনজিওগ্রামের মাধ্যমে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল ভেসেল অনেক বেশি প্রমিনেন্ট, এটা একটা কেস। তবে বললাম যেটা, যে লিম্ফ্যাডিনোপ্যাথিও এটার একটা ডিফারেন্সিয়াল হয়ে যেতে পারে। এখানে আমরা ক্যালসিফিকেশন দেখতে পাচ্ছি ভাস্কুলার ওয়ালে, যেটা একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং। যখন অনেক দিন ধরে প্রেশার হাইপারটেনশন থাকে পালমোনারি, তখন ওয়াল গুলোতে ক্যালসিফিকেশন হয়। এটা আমরা দেখলাম। এরপরে যেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, পালমোনারি ভেনাস হাইপারটেনশন। যদি পালমোনারি ভেইন অথবা ক্যাপিলারি ওয়েস্ট প্রেশার মোটামুটি একই, যদি 12 মিলিমিটার এর বেশি হয়, সেক্ষেত্রে এটা পালমোনারি ভেনাস হাইপারটেনশন। এখানে গ্রেডিং যদি করি, তিনটা গ্রেডিং আছে: মাইল্ড, মডারেট এবং সিভিয়ার। অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে রেঞ্জটা একটু ন্যারো, ক্রনিক ডিজিজের ক্ষেত্রে রেঞ্জটা তুলনামূলক সামান্য একটু বেশি। যদি আমি দেখি, মাইল্ডটা 14 থেকে 19, মডারেট 20 থেকে 25, এবং সিভিয়ার হচ্ছে 25-এর বেশি। আর ক্রনিক ডিজিজের ক্ষেত্রে রেঞ্জটা একটু বেশি হবে, প্রথমটা একই, কিন্তু 20 থেকে 25 যেটা ছিল সেটা ক্রনিকের ক্ষেত্রে 20 থেকে 30, এবং সিভিয়ারও 30-এর বেশি যদি হয়, সেক্ষেত্রে আমরা ভেনাস হাইপারটেনশন বলবো সিভিয়ার। এখন আমরা অ্যাকিউটটা চিন্তা করি, অ্যাকিউট কন্ডিশন যেমন এমআই এর পরে হতে পারে, ক্রনিক যেমন
রিউমাটিক ভালভুলার ডিজিজ যদি হয় সেক্ষেত্রে ক্রনিক কন্ডিশন গুলো আসতে পারে। তবে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে মাইল্ড যেটা, আহ, সেখানে ভাস্কুলার রিডিস্ট্রিবিউশন হয়, মডারেটে ইন্টারস্টিশিয়াল ইডেমা হয় এবং সিভিয়ার কেসে অ্যালভিওলার ইডেমা হয়। এই এই পয়েন্টটা খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে। মাইল্ড এর ক্ষেত্রে ভাস্কুলার রিডিস্ট্রিবিউশন হয়, মডারেটে ইন্টারস্টিশিয়াল ইডেমা হয় এবং সিভিয়ারে অ্যালভিওলার ইডেমা। পালমোনারি ভেনাস হাইপারটেনশনের সাথে পালমোনারি ইডেমাটা খুবই রিলেটেড। মডারেট এবং সিভিয়ারের ক্ষেত্রে ইন্টারস্টিশিয়াল এবং অ্যালভিওলার ইডেমা কারেসপন্ডিংলি আমরা পাবো। এখন এখানে যদি আমরা একটু কারণ যদি দেখি, কারণ আমাদের মেইনলি লেফট হার্ট রিলেটেড। যদি আমি দেখি প্রথমে পালমোনারি ভেইন, এখানে যদি পালমোনারি লাংস থেকে পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়ামে যে ব্লাডটা আসবে, এখানে যদি কোনো কারণে ব্লাডটা না আসতে পারে, অক্লুশনের কারণে হতে পারে, থ্রোম্বোসিসের কারণে হতে পারে, অথবা মেডিস্টিনাল কোনো প্যাথোলজি থেকে যদি অবস্ট্রাকশন হয়, কম্প্রেশন হয়, সেক্ষেত্রেও হতে পারে। তারপরে আসবে লেফট অ্যাট্রিয়াম। লেফট অ্যাট্রিয়ামের ভিতরে যদি কোনো প্যাথোলজি কারণে বা কোনো অবস্ট্রাকশনের কারণে যদি ব্লাডটা ঠিক মতো লেফট ভেন্ট্রিকলে না আসতে পারে, এরপরে হচ্ছে লেফট ভেন্ট্রিকল নিজে, লেফট ভেন্ট্রিকল যদি নিজে কাজ ঠিক মতো না করতে পারে, আবার লেফট ভেন্ট্রিকুলার আউটফ্লো অ্যাসেন্ডিং অ্যাওর্টা বা অ্যাওর্টাতে কোনো যদি প্রবলেম থাকে, সেটা মানে লেফট হার্টের প্রত্যেকটা জায়গাতেই যদি অবস্ট্রাকশন থাকে বা প্যাথোলজি থাকে, সেটার ইফেক্ট হিসেবে কিন্তু পালমোনারি ভেনাস হাইপারটেনশনটা ডেভেলপ করবে। এবং আমরা যেটা বললাম যে প্রথম যেটা হবে ভাস্কুলার রিডিস্ট্রিবিউশন। এখন যখন পালমোনারি ভেইনে প্রেশারটা বাড়বে, সবার প্রথমে যে ঘটনা ঘটে রিডিস্ট্রিবিউশন, অথবা আপার লোবার ডাইভার্সন অথবা সেফালাইজেশন, যেটাই হোক, 13 থেকে 19 মিলিমিটার মার্কারিতে এটা ঘটবে। প্রথমে বেজাল রিজিয়নের যে ভেসেল গুলো আছে, এই ভেসেল গুলোই ডায়ালেটেড হয় এবং ফ্লুইডটা লিকেজ হয় পেরিভাস্কুলার স্পেসে, এবং ঠিক পরবর্তী ইফেক্ট হিসেবে ভেসেল কনস্ট্রিকশন হয়। যখন এই ভেসেল কনস্ট্রিকশনটা হয়, লোয়ার লোবার যে ভেসেল গুলো ছিল কনস্ট্রিকশন হওয়ার কারণে ওগুলো ন্যারো হয়ে যায় এবং এই ব্লাডটাই তখন রিডিস্ট্রিবিউশন হয় উপরের দিকে, এবং এটাই হচ্ছে ভাস্কুলার রিডিস্ট্রিবিউশন, আপার লোবার ডাইভার্সন অথবা সেফালাইজেশন, যেটা আমরা এখানে কিছুটা দেখতে পাচ্ছি। এটাতে আমরা যে ফাইন্ডিং গুলো পাবো, নর্মালি যে গ্রাভিটি ডিপেন্ডেন্টের কারণে লোয়ার লোবার ভেসেল গুলো প্রমিনেন্ট হয়, সেটা উল্টা হয়ে যাবে, অথবা সমান হতে পারে। আপার এবং লোয়ারে ভাস্কুলার যে মার্কিং গুলো সমানভাবে ডিস্ট্রিবিউশন থাকতে পারে। আহ, আচ্ছা, এরপরে যেটা 20 থেকে 25, এটা যদি এই স্টেজটা যদি আমরা পার হয়ে যাই, অ্যাকচুয়ালি এই ছবিটাই ওটা। আহ, sorry, যদি আমাদের পরের স্টেজে যাই, সেটা হচ্ছে 20 থেকে 25, মানে গ্রেড 2 তে যদি যাই, তখন যেটা হবে আহ, আরো বেশি ফ্লুইড লিকেজ হবে। ফ্লুইড গুলো অ্যাকুমুলেশন করবে ইন্টারলোবার যে সেপ্টাম গুলো আছে, লাংসের ভিতরে যে সেপ্টাম গুলো আছে এবং লিম্ফ্যাটিক চ্যানেল গুলো আছে, এই চ্যানেল গুলোর ভিতরে জমতে থাকবে। তখন যে ঘটনা ঘটবে এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল ইডেমা। ইন্টারস্টিশিয়াল ইডেমাতে আমাদের এই ইন্টারলোবুলার সেপ্টা এবং লিম্ফ্যাটিক চ্যানেলগুলো প্রমিনেন্ট হয়ে যাবে, এবং এটা আমরা কার্লি বি লাইন হিসেবে পাবো, কার্লি এ লাইন হিসেবে পাবো। দুটো লাইনই পাওয়া যায়, কার্লি এ এবং বি। বিটা হচ্ছে বেজাল রিজনে থাকে বা বেজাল অ্যাঙ্গেলের দিকে থাকে। আমরা যদি এখানে দেখি, আহ, কিছুটা প্লুরার সাথে পারপেন্ডিকুলারলি আছে, বেজাল রিজিয়নে আছে, এবং এটা সাইজে কিছুটা ছোট যদি এর সাথে কম্পেয়ার করি, এটা তুলনামূলকভাবে বড় হয়, বিটা 1 সেন্টিমিটারের কম হয়। থিকনেস মোটামুটি 1 থেকে 3 মিলিমিটার বা এরকম হয়। কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে যে বেজাল রিজনে থাকে, প্লুরার সাথে পারপেন্ডিকুলারলি থাকে। এটা হচ্ছে কার্লি বি। আমি যদি মনে রাখতে চাই, এ ফর অ্যাপেক্স যদি চিন্তা করি উপরের দিকে, বি ফর বেজাল অথবা বেজ, বিটা থাকবে বেজের দিকে। দুটার মেকানিজম মোটামুটি একই। আহ, এটা হচ্ছে সেন্ট্রাল পেরিফেরি থেকে সেন্ট্রালের দিকে, আহ,
এবং এটা কিছুটা লম্বায় একটু বেশি 4 সেন্টিমিটারের মতো লং হয়। এগুলো হচ্ছে ড্রেনিং যে ভেনা লিম্ফ্যাটিক চ্যানেল গুলো, পেরিফেরি থেকে হাইলার লিম্ফ্যাটিক্স এর দিকে যে চ্যানেল গুলো আছে এগুলো প্রমিনেন্ট হওয়ার কারণে এটা এই লাইন গুলো দেখা যায়। এর সাথে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ভাস্কুলার মার্কিং, নরমালি আমরা যেরকম প্রমিনেন্ট পাই, সেই ভাস্কুলার মার্কিং গুলো প্রমিনেন্ট না হয়ে ব্লারিং হতে পারে। পালমোনারি ক্লাউডিং, বিভিন্ন জায়গায় অপাসিটি বাড়ার কারণে ক্লাউডিং হবে। পেরিহাইলার হ্যাজিনেস তৈরি হতে পারে। পেরিভাস্কুলার যে মার্জিন যেরকম ব্লারিং হচ্ছে, সেরকম পেরিব্রোঙ্কিয়াল ওয়ালগুলোতেও থিকেনিং হতে পারে, বা কাফিং বলে ওটাকে। সব ইডেমার কারণে, ফ্লুইড জমার কারণে পেরিব্রোঙ্কিয়াল থিকেনিং বা কাফিং হবে। এর সাথে প্লুরাল ইফিউশন চলে আসতে পারে। আমরা যেটা বললাম সেটা হচ্ছে গ্রেড 2। গ্রেড 1 এ শুধুমাত্র আপার লোবার ডাইভারশন, এটাই গুরুত্বপূর্ণ। গ্রেড 2 তে বেশ কয়েকটা ঘটনা আছে, তার মধ্যে কার্লি বি এবং কার্লি এ দুইটা লাইন আছে। বিটা ব্যাজাল রিজিয়নে, এটা অ্যাপিক্যাল রিজিয়নে বা আপার রিজিয়নে থাকে। এর সাথে ভাস্কুলার মার্কিং গুলো ব্লারিং হবে, পেরিহেলার হ্যাজিনেস হবে, পেরিব্রোঙ্কিয়াল কাফিং হবে এবং প্লুরাল ইফিউশন হতে পারে। এরপরে যদি আরো অ্যাডভান্স লেভেলে যাই, সেক্ষেত্রে আমাদের হচ্ছে গ্রেড 3, যেটা 25 মিলিমিটার মার্কারির ওপরে গেলে এটা হবে অ্যাকিউট কন্ডিশন। এটা হবে যেটা অ্যালভিওলার ইডেমা। গ্রেড 2 তে হলো ইন্টারস্টিশিয়াল ইডেমা, গ্রেড 3 তে অ্যালভিওলার ইডেমা। এখানে আমরা যদি দেখি যে অপাসিটি গুলো ছিল, সেগুলো কনফ্লুয়েন্ট অপাসিটি হবে, মানে একটার সাথে আরেকটা লেগে গিয়ে এটা অনেক বড় অপাসিটি তৈরি করবে। এটা মোটামুটি জেনারেলাইজড হতে পারে, অথবা পেরি হাইলার ডিস্ট্রিবিউশনে থাকতে পারে, আবার লোয়ার জোনেও বেশি থাকতে পারে। যাই হোক, মোটামুটি সিমেট্রিক্যাল থাকে, তবে অ্যাসিমেট্রিক্যালও থাকতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যাট উইং অ্যাপিয়ারেন্স হয়, দুইটা পাখার মতো হয় ব্যাট উইং অ্যাপিয়ারেন্স। কনফ্লুয়েন্ট এয়ার স্পেস অপাসিটি বা ডেনসিটি হয়, একটার সাথে আর একটা লেগে যায়। এটা হচ্ছে অ্যালভিওলার ইডেমা। যদি আমরা ইন্টারস্টিসের সাথে তুলনা করি, সেটাতে লেশনটা কিছুটা ফেইন টাইপের ছিল, এটাতে অনেক প্রমিনেন্ট এয়ার ব্রঙ্কোগ্রাম চলে আসতে পারে। কনসলিডেশন যেরকম হয়, এটাতে এয়ার ব্রঙ্কোগ্রাম চলে আসতে পারে। এখানে আমরা যদি দেখি, ব্যাট উইং সাইনটা একটু কালার দিয়ে বোঝানো হচ্ছে, শ্যাডোইং। এবং এখানে কটন উল অ্যাপিয়ারেন্স আসতে পারে, ফ্লাফি ডিস্ট্রিবিউশন হতে পারে, কটন উল অ্যাপিয়ারেন্স একটা। তবে ব্যাট উইংটা খুব কমনলি ইউজ করি আমরা, ব্যাট উইং অথবা কটন উল অ্যাপিয়ারেন্স। তবে খুব গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে, যদি লং স্ট্যান্ডিং কেসে হয়, যদি লং স্ট্যান্ডিং হয়, অনেক দিন ধরেই পালমোনারি ভেনাস হাইপারটেনশন থাকে, তাহলে এর বাহিরেও কিছু ঘটনা ঘটবে। যেমন এই সেপ্টাল থিকেনিং নর্মালি আমাদের ছিল, সেই সেপ্টাল থিকেনিং গুলো, যদি আমার কাছে ছবি নাই, সেপ্টাল থিকেনিংটা পার্মানেন্ট হয়ে যাবে, মানে এটা আর ভালো হবে না। সেটা ফাইব্রোসিসের কারণে অথবা হেমোসিডারিন ডিপোজিশনের কারণে হতে পারে। পালমোনারি হেমোসিডারোসিস হতে পারে অনেকদিন ধরে, হাইপারটেনশন, ভেনাস হাইপারটেনশনের কারণে এর ভিতরে আহ, আহ, ছোট ছোট ব্লিডিং হয়ে সেখানে অপাসিফিকেশন হতে পারে। এটা ইলডিফাইড নোডিউল ফর্মেশন হতে পারে, সেটা হচ্ছে হেমোসিডারোসিস। পাংক্টেট অপাসিফিকেশন হবে। এরপরে আরো যদি হয়, সেক্ষেত্রে অসিফিক নোডুল ফর্মেশন হতে পারে, সেখানে একেবারে বোন ফর্মেশন পর্যন্ত হয়ে যেতে পারে, ইভেন ট্রাবিকুলার বোন ফর্মেশনও হতে পারে। তবে সাধারণত সাইজ 1 সেন্টিমিটারের কম হয়। সেপ্টাল থিকেনিং হবে পারসিস্টেন্ট, যেটা ফাইব্রোসিস থেকে হেমোসিডারোসিস হতে পারে, এবং পালমোনারি অসিফিক নোডিউল ফর্মেশন হতে পারে। এই তিনটা হচ্ছে লং স্ট্যান্ডিং ক্ষেত্রে। এখানেও আমরা পালমোনারি অ্যালভিওলার ইডেমা দেখতে পাচ্ছি। এখানে আমরা যদি দেখি, এইটাতে ওই সবগুলো ফাইন্ডিংস এ আছে, সেপ্টাল থিকেনিং, এ লাইন, অ্যাপেক্স বা অ্যাবাব উপরের দিকে, বি লাইন আছে, আহ, একেবারে মোটামুটি ডিফিউজ ডিস্ট্রিবিউশনে আছে। তবে যেটা এখানে দেখানো হচ্ছে আমাদের, এই কেসটাতে হার্টটা মোটামুটি ভালো আছে। আহ, এটা কার্ডিওজেনিক হতে পারে, নন কার্ডিওজেনিক। আমাদের জন্য যদিও কার্ডিওজেনিকটা বেশি ইম্পর্টেন্ট, তবে কজ হিসেবে কিন্তু
নন কার্ডিওজেনিকটা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে নার্কোটিক্স থেকে হতে পারে, অক্সিজেন টক্সিসিটি থেকে হতে পারে, ট্রান্সমিশন বা ভলিউম ওভারলোড থেকে হতে পারে, ট্রমা থেকে হতে পারে, সিএনএস এর মধ্যে রেইজড আইসিপি, হেড ইনজুরি, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অ্যাসপিরেশন, রেনাল কোনো কজে হতে পারে, ড্রাউনিং এর কারণে হতে পারে, টক্সিন ইনহেলেশন থেকে হতে পারে, অথবা ইনফেকশন থেকে হতে পারে, অ্যালার্জিক রিয়াকশন থেকে হতে পারে, বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। নেমোনিক হিসেবে আমরা নট কার্ডিয়াক দিয়ে কিছু অন্তত মনে রাখতে পারি, যে আমরা কজ হিসেবে কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক এর কয়েকটা এক্সাম্পল হিসেবে দিতে পারি। কার্ডিয়াক তো বললাম, লেফট সাইডের যে সিকোয়েন্স শুরু করব আমরা লেফট পালমোনারি ভেইন থেকে, তারপরে লেফট অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, অ্যাওর্টা, এগুলো। আর নট কার্ডিয়াক দিয়ে আমরা মনে রাখবো যে নন কার্ডিয়াক গুলো কি হতে পারে। এরপরে আমাদের যে কোশ্চেনটা সেটা হচ্ছে পালমোনারি ইম্বোলিজম। এখানে যেটা হবে, দুই ধরনের ঘটনা ঘটতে পারে। থ্রোম্বাস থেকে হতে পারে, অথবা থ্রোম্বাস ছাড়া অন্য কারণেও হতে পারে। তার মানে থ্রোম্বোটিক হতে পারে, নন থ্রোম্বোটিক হতে পারে একটা যখন ইম্বোলিজম হবে। যদি কোনো পালমোনারি আর্টেরিয়াল সিস্টেমে অক্লুশন হয়, সেটা থ্রোম্বোটিকও হতে পারে, নন থ্রোম্বোটিকও হতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে থ্রোম্বাস থেকে হয়, একটা থ্রোম্বাস ফর্মেশন হয়, সেটা ডিসলজ হয়ে পালমোনারি ভেসেলের কোনো একটা জায়গায় আটকে যায়। এই জন্য এটাকে আমরা থ্রোম্বো এম্বোলিজমও বলতে পারি। তবে শুধুমাত্র থ্রোম্বাস না, অন্য কারণেও এম্বোলিজম হতে পারে। যেমন এয়ার এম্বোলিজম হতে পারে, ফ্যাট থেকে হতে পারে ট্রমার পরে, টিউমার থেকে হতে পারে, টিউমার থ্রম্বাস, অ্যামনিওটিক ফ্লুইড থেকে হতে পারে, ইনফেকশন থেকে, সেপটিক এম্বোলাই হতে পারে, বিভিন্ন কারণেই হতে পারে। তবে আহ, যেটা অ্যাথেরোস্ক্লেরোটিক বা থ্রম্বোটিক, এটাই সবচেয়ে বেশি হয়। এবং রিস্ক ফ্যাক্টর হিসেবে রিসেন্ট সার্জারি, প্রেগনেন্সি, ওরাল কন্ট্রাসেপটিভ, অনেকদিন ধরে যদি বেড রেস্টে থাকে, ম্যালিগনেন্সি, বিভিন্ন কারণে আমাদের হতে পারে, সেগুলো রিস্ক ফ্যাক্টর। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা পালমোনারি ভেসেলের, পালমোনারি রাইট পালমোনারি আর্টারিটা অনেক ডায়ালেটেড হয়ে আসছে। এখানে আমরা এটাই দেখতে পাচ্ছি। পালমোনারি থ্রোম্বোএমবোলিজমের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে একটা থ্রোম্বাস এসে পালমোনারি ভেসেলের কোনো একটা জায়গায় আটকে গেছে, তার মানে ওটা ব্লকেজ হয়ে যাচ্ছে। তার মানে ডিস্টাল পার্টে আমরা দেখতে পারবো না, আর প্রক্সিমাল পার্টটা প্রেসারের কারণে ডায়ালেটেড হবে। এটা মেইন বেসিক। এখন এখানে বেশ কিছু সাইনের নাম আছে, যেটা আমরা একটু এখানে জাস্ট দেখবো। যখন একটা সেন্ট্রাল পালমোনারি আর্টারি প্রমিনেন্ট হয়ে যাবে, এটাকে আমরা ফ্লেশনার সাইন হিসেবে বলি। ফ্লেশনার সাইন এখানে আমরা দেখতে পাচ্ছি, মেইনলি রাইটটা ভালোভাবে দেখা যাচ্ছে। এটা খুব কমনলি হয়, কারণ একটা থ্রোম্বাস এসে ব্লক করে দিচ্ছে, তাহলে তো প্রক্সিমাল ডায়ালেটেশন হবে। এটা হলো ফ্লেশনার সাইন। এবং যদি আমরা পরের ব্যাপারটা দেখি, ওয়েস্টারমার্ক সাইন, যেখানে কোনো একটা থ্রোম্বাস এসে লস করলো, তার পরের পার্টটাতে ভাস্কুলারিটি কমে যাবে। আমরা জানি নর্মাল লাংসে প্রচুর ভাস্কুলার মার্কিং থাকে, এবং সেটার জন্য কিন্তু অপাসিটি তৈরি হয়। যখন কোনো জায়গায় ব্লাড সাপ্লাই কমে যাবে, ওই জায়গার ভেসেল গুলো যখন ন্যারো হয়ে যাবে, তখন কিন্তু আমরা একটা রিজিওনাল ওলিগেমিয়া পাবো। এটাই হচ্ছে ওয়েস্টারমার্ক সাইন। এই জায়গাটা যদিও এই ছবিটাতে যদি দেখি খুব বেশি কিছু না, তারপরেও এটা ডায়াগনোস্টিস। এখানে লেফট আপার জন্য কিছুটা ডার্কেনিং আছে। এখানে বলতেছে যে এই ভেসেল গুলো ন্যারোয়িং হওয়ার কারণে, বা এখানে ব্লাড সাপ্লাই কমের কারণে এই জায়গাটাতে রেডিও লুসেন্ট হবে। সেটা ওয়েস্টারমার্ক সাইন। এবং যখন একটা জায়গায় ভাস্কুলার সাপ্লাই অফ হয়ে যাবে, প্রথমে তো অলিগেমিয়া হবে, তারপরে যেটা হতে পারে ওই জায়গাটা ইনফার্কশন হয়ে যেতে পারে। যখন ইনফার্কশন হয়ে যাবে, তখন এটা সাধারণত পেরিফেরাল হয়, ওয়েভ শেপড হয়। আহ, এবং ওখানে যেহেতু ইনফেকশনের পরে এডেমা ডেভেলপ করে, এক্সট্রা সেলুলার ফ্লুইড চলে আসে,
সেক্ষেত্রে ওই জায়গাটা আমরা একটা রেডিও অপাসিটি ওয়েভ শেপ রেডিও অপেক এরিয়া হিসেবে পাবো, এবং এর অ্যাপেক্সটার ডিরেকশন হবে হলো হাইলামের দিকে। এটা হচ্ছে হ্যাম্পটন হাম, যেটা আমরা ইনফার্ক্ট, একটা ওয়েভ শেপ এরিয়া অফ ইনফার্ক্ট মেইনলি। তার মানে ফ্লেশনার সাইন একটা সেন্ট্রাল পালমোনারি আর্টারি প্রমিনেন্ট হবে, তারপরে যে জায়গাটাতে ভাস্কুলারিটি কমে যাবে সেটা ওয়েস্টারমার্ক সাইন, এবং যদি তারপরে স্টেজে এটা ইনফার্ক্ট হয়ে যায় তাহলে এটা হ্যাম্পটন হাম। এরপরে তিনটা সাইন আছে, এগুলো মোটামুটি কাছাকাছি। সেটা হচ্ছে পাল্লা সাইন। পাল্লা সাইন হচ্ছে রাইট ডিসেন্ডিং পালমোনারি আর্টারি যেটা আছে, আমরা এটা দেখতে পাই কমনলি। লেফটেরটা মোটামুটি হার্টের পিছনে চলে যাওয়ার কারণে খুব ভালোভাবে দেখা যায় না, তবে রাইটেরটা আমরা দেখতেও পারি, মাপতেও পারি। এটা যদি 15 মিলিমিটার বা 16 মিলিমিটার, মহিলাদের ক্ষেত্রে 15 মিলিমিটার, পুরুষদের ক্ষেত্রে 16 মিলিমিটার যদি বেশি হয় সেক্ষেত্রে এটাকে আমরা ইনলার্জ বলবো, এবং এটাই জাস্ট হলো পাল্লা সাইন, রাইট ডিসেন্ডিং পালমোনারি আর্টারিটা যদি ডায়ালেটেড হয়ে যায়। এবং এটার মতোই একই কাছাকাছি, যদি রাইট অথবা লেফট ডিসেন্ডিং পালমোনারি আর্টারি ডায়ালেটেড হয়ে যায় এবং সাডেন যদি কাট অফ হয়, এটা আমরা একটা সিটিতে পালমোনারি ভেসেলের ভিতরে থ্রম্বাস দেখতে পাচ্ছি ফিলিং ডিফেক্ট হিসেবে। এখানে যেটা দেখা যাচ্ছে যে একটা ডিসেন্ডিং পালমোনারি আর্টারি ডায়ালেটেড, যেটা পাল্লা সাইন, কিন্তু নিচের পার্টটাতে মনে হচ্ছে সাডেন একটা কাট অফ হলো। যখন সাডেন কাট অফ মনে হবে তখন আমরা এটাকে চ্যাং সাইন বলবো। পাল্লা সাইন ঠিক কাছাকাছি, যদি সাডেন কাট অফ হয় সেটা চ্যাং সাইন। আর আরেকটা আছে সেটা হলো নাকল সাইন। নাকল সাইন এটাও ঠিক একই রকম, যদি একটা বড় পালমোনারি আর্টারি যদি সাডেন ন্যারোয়িং হয় সেক্ষেত্রে এটাকে নাকল সাইন বলে, এটা ডিসেন্ডিং, এটাও একই। তার মানে পাল্লা সাইন, চ্যাং সাইন, নাকল সাইন এগুলো মোটামুটি কাছাকাছি। আরেকটা হতে পারে এখানে, এটার ক্ষেত্রেও প্লুরাল ইফিউশন ডেভেলপ করতে পারে। এরপরে যদি আমরা সিটি দেখি, সিটিতে আমরা মোটামুটি ক্লিয়ার ধারণা পাবো। প্রথমেই যদি সিটি নন কন্ট্রাস্ট বলি, এইভাবে আমরা বলতে পারি নন কন্ট্রাস্টে একটা জায়গায় যখন থ্রম্বাস থাকবে তখন এখানে আমরা হাইপার ডেন্সিটি হিসেবে পাবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হাইপার ডেন্স এরিয়া। তবে যদি কন্ট্রাস্ট দেই তাহলে আমরা যেই নন কন্ট্রাস্টে হাইপার ডেন্স পাচ্ছিলাম সেটা কিন্তু এবার হাইপোডেন্স হয়ে যাবে বা হাইপোডেন্স মনে হবে, এবং এর ভেতর দিয়ে আমরা কিছু চ্যানেল দেখতে পাচ্ছি। এখন সম্পূর্ণ যখন কমপ্লিট ব্লকেজ হবে তখন তো একটা ভেসেল একেবারে ন্যারো হয়ে যাবে, কিন্তু যখন পার্শিয়াল ব্লকেজ হবে তখন একটা সাইড ট্র্যাক থাকবে, এবং আমরা এখানে সিটিতে মোটামুটি কতখানি এক্সটেন্ট আছে সেটাও দেখতে পারবো। এখানে যেমন আছে, লেফট সাইডেও আমরা ফিলিং ডিফেক্ট পাচ্ছি। এখানে একটা বেশ বড় ইলংগেটেড থ্রোম্বাস দেখতে পাচ্ছি আমরা। এখন যখন একটা থ্রোম্বাস সেন্ট্রাল হয়, সেন্ট্রাল থ্রোম্বাসকে যদি আমরা ক্রস সেকশন দেখি, মানে একটা ভেসেলের ক্রস সেকশন করি, সেক্ষেত্রে একটা সেন্ট্রাল ব্লাড ক্লট পাবো এবং তার চারিদিকে একটা ব্লাড পুল পাবো, ইনহেন্সিং ব্লাড পুল। এটা মিলে আমরা এটাকে পলোমিন্ট সাইন বলি, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিং আছে যে ইনফ্রাক্ট যখন একটা ওয়েভ শেপড এরিয়া থাকে কনসোলিডেশনের মতোই, কিন্তু এটা ওয়েভ শেপড এবং অ্যাপেক্সটা ডিরেক্টেড থাকে হাইলামের দিকে, তখন এটা যেহেতু আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো থ্রোম্বাস আছে, তার মানে এটার ক্ষেত্রে আমাদের ইনফ্রাক্ট। এই ফিলিং ডিফেক্টটা যদি একটা ভেসেলের ক্রস সেকশন না হয়ে যদি লং সেকশনে থাকে তাহলে আমরা সেন্ট্রালে একটা ফিলিং ডিফেক্ট পাবো এবং দুই সাইড দিয়ে একটা প্যারালালি একটা ব্লাড পুল পাবো ইনহেন্সিং, সেটাকে আমরা রেলওয়ে ট্র্যাক সাইন বলি, যেটা আমরা এখানে লেফট সাইডে দেখতে পাচ্ছি। এছাড়া অন্যান্য ভেসেলে অনেক ফিলিং ডিফেক্ট আছে। এবং এখানে যদি আমি আরেকটা জিনিস দেখি, অ্যাসেন্ডিং অ্যাওর্টার সাথে যদি পালমোনারি আর্টারি তুলনা করি তাহলে অ্যাসেন্ডিং অ্যাওর্টার চেয়ে এই পালমোনারি আর্টারিটা বেশ বড় আছে। আমাদের মোটামুটি টপিক শেষ আজকের। আজকের আমাদের পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন ছিল, পালমোনারি ভেনাস হাইপারটেনশন ছিল, ভেনাস হাইপারটেনশনের সাথে পালমোনারি ইডেমা ছিল, এবং এর সাথে পালমোনারি ইম্বোলিজম ছিল। পালমোনারি ইম্বোলিজম পালমোনারি হাইপারটেনশনের সাথে মোটামুটি রিলেটেড। আর পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন আবার মানে পালমোনারি ভেনাস হাইপারটেনশন থেকেও পরবর্তী স্টেজে পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশন হতে পারে।
এখন আমরা যে কেসটা দেখতে পাচ্ছি সেটা যদি আমরা দেখি একটা পোস্ট কন্ট্রাস্ট সিটি চেস্ট অ্যাক্সিয়াল সেকশনে আছে। এখানে রাইট অ্যাট্রিয়ামের ভিতরে আমরা একটা সফট টিস্যু ডেনসিটি রিলেশন পাচ্ছি। নন এখানে দেখা যাচ্ছে হাইপোডেন্স। এখন এটা ব্লাড ক্লট হতে পারে, কিন্তু এটা একটা কার্ডিয়াক টিউমারের কেস, সেটা হচ্ছে মিক্সোমা। এখানে খুবই কমই হয়, তারপরেও মিক্সোমা, র্যাবডোমায়োমা, ফাইব্রোমা, লাইপোমা এগুলো হতে পারে। তবে মেটাস্টাসিস তুলনামূলকভাবে বেশি কমন। মিক্সোমা যদি বলি, এটা মোটামুটি এগুলোর মধ্যে কমন, যেটা হার্টের টিউমার গুলোর মধ্যে। এটা সাধারণত ইন্টারআর্টেরিয়াল সেপ্টাম এটার সাথে রিলেটেড থাকে। এটা লেফট অ্যাট্রিয়ামে বেশি হয়, তবে রাইট অ্যাট্রিয়ামও হতে পারে। আমরা যে কেসটা দেখতে পাচ্ছি এটা রাইট অ্যাট্রিয়ামের ভিতরে আছে। এখন আমি এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না। তবে আমি যেটার জন্য এটা পরে রাখলাম সেটা হচ্ছে, যদি আমি এই কেসটাই চিন্তা করি, সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে কি কি ফিচার কথা হতে কাটা পারে। কাটা আসতেছে। আমি বলতে চাচ্ছি যে আমরা এটা একটা কার্ডিয়াক টিউমারের কেস রাখছি, যেটা কার্ডিয়াক মিক্সোমা। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তারপরে আমি এরকম একটা ছবি রাখছি সবার শেষে, সেটা জাস্ট এতটুকুই আলোচনা করার জন্য, যখন একটা রাইট অ্যাট্রিয়ামে যখন এরকম টিউমার থাকবে বা থ্রোম্বাস থাকবে, তখন কি প্রবলেম হতে পারে। কেউ কি একটু শেয়ার করতে পারবেন কিনা? আচ্ছা, এটা এখান থেকে কমপ্লিকেশন একটা হতে পারে, যেহেতু একটা বিশাল টিউমার, এখানে ব্লাড ক্লট ফর্মেশন হতে পারে এর চারিদিকে। এটা থেকে থ্রোম্বাস ফর্মেশন হতে পারে, এবং থ্রোম্বাস গুলো ডিসলজ হয়ে রাইট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি সার্কুলেশনে চলে যেতে পারে, যেটা পালমোনারি ইম্বলিজম আমরা এতক্ষণ পড়লাম। আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে, এইটা অনেক বড় একটা টিউমার। সেটা আহ, যেটা ট্রাইকাসপিড ভালভ যেটা আছে, ভালভের ভিতর দিয়ে ব্লাডের ফ্লোটা রেস্ট্রিক্ট করতে পারে। সেক্ষেত্রে পালমোনারি আউটপুটটা, মানে পালমোনারি আর্টারিতে ব্লাড আউটপুটটা কম হয়ে যেতে পারে। সেক্ষেত্রে লাংসে ব্লাড ফ্লো কম হবে, ওলিগেমিয়া হবে। আর এই টিউমারটাই যদি আমার লেফট অ্যাট্রিয়ামে যদি হয়, সেক্ষেত্রে কি ঘটনা ঘটতে পারে, কেউ কি শেয়ার করবেন? এরকম একটা টিউমার সেপ্টামের সাথে লেগে আছে, এবং সেটা অনেক বড়, মোটামুটি আহ মাইট্রাল ভালভের একটা এরিয়া, বড় একটা এরিয়া অকুপাই করে আছে। এটাতে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। হ্যাঁ, পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করতে পারে যদি মানে আহ, হ্যাঁ, সেটা কোন টাইপের হাইপারটেনশন হবে? ভেনাস পালমোনারি নাকি আর্টারিয়াল? ভেনাস ভেনাস হাইপারটেনশন ভেনাস হতে পারে। ভেনাস ইয়েস, হাইপারটেনশন থাকবে। ইয়েস, প্রথমে ভেনাস হাইপারটেনশনই হবে টিপিক্যালি, পরবর্তীতে লস এটা গেলে তখন আউট গেল। হ্যাঁ, সে- আচ্ছা, আমি কথা ভালো শুনতে পাচ্ছি না। আমার কথাও কি আপনারা কাটা কাটাই শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি মনে হয় একটু খারাপ শুনতে পাচ্ছি। যাই হোক, যদি লেফট সাইডে হয়, আমি বললাম যে লেফট সাইডের যে কোনো প্যাথোলজি কোনো কারণে যদি এদিকে ব্লাড ফ্লো, নর্মাল ফ্লোকে হ্যাম্পার করে, সালাম সেক্ষেত্রে আলাইকুম ভাইয়া। এখানে এখন যে থ্রম্বাসটা দেখাচ্ছে এটাই তো লেপাট্রিয়াম আছে। আপনি যেটা বলতেছেন ও ওটা আরেকটা সরি, হবে। আমি আমি ভুল বলছি, সরি। লেফট অ্যাট্রিয়াম, হ্যাঁ, আমি ভুল বলছি। ঠিক আছে, সরি। আচ্ছা, লেফট অ্যাট্রিয়ামে আমি আসলে আলোচনা করতেছি, সরি। লেফট অ্যাট্রিয়ামে আছে, তাহলে এটা আহ, মানে কি হবে? আচ্ছা, আমি বলতেছি সেটা। সরি, সাইডটা আসলে আমি এলোমেলো করে ফেলছি। ঘুমের ইফেক্ট হইতে পারে আর কি। আচ্ছা, যাই হোক, মানে লেফট অ্যাট্রিয়ামে যখন একটা অবস্ট্রাকশন হবে, সেটা অ্যাট্রিয়াম লেভেল, পালমোনারি ভেইন লেভেলে হোক, তারপরে অ্যাট্রিয়াম লেভেলে হোক, মাইট্রাল ভালভ লেভেলে হোক, লেফট ভেন্ট্রিকুলার লেভেলে হোক, যে লেভেলেই হোক, সেটা পালমোনারি ভেনাস হাইপারটেনশন তৈরি করবে প্রথমে। পরবর্তীতে পালমোনারি ভেনাস হাইপারটেনশন, ওইখানে আবার প্রথমে স্টেজ স্টেজ অনুযায়ী প্রথমে আপার লোবার ডাইভারশন, তারপরে ইন্টারস্টিশিয়াল এডিমা, তারপরে অ্যালভিওলার এডিমা। আরেকটা হতে পারে এই প্রেশারটাই পালমোনারি আর্টারির উপর পড়তে পারে,
সেটা পালমোনারি আর্টারিয়াল হাইপারটেনশনও হতে পারে। ওকে, এখন যদি এরকম একটা ফিচার আমরা ডিসক্রাইব করতে যাই তাহলে আমাদের ওই ফিচার গুলোই আনতে হবে, যেটা প্রথমে আপার লোয়ার ডাইভারশন, তারপরে ইন্টারস্টিশিয়াল ইডিমার যে ফিচার গুলো ছিল, এ লাইন বি লাইন অন্যান্য গুলো, এবং সবার শেষে হলো অ্যালভিওলার ইডিমার জন্য যে ব্যাট উইং অথবা কটনুল অ্যাপিয়ারেন্স, এগুলো চলে আসবে আর কি। ওকে, এবার যদি কেউ সাপ্লিমেন্ট করতে চান অথবা কোনো যদি কোয়ারি থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার কই হচ্ছে যে লেফট অ্যাট্রিয়ামে যদি এই থ্রম্বাস থাকে এটার বিধি হিসেবে কি কি আসবে? লেফট অ্যাট্রিয়ামে থ্রোম্বাস, আচ্ছা, এটা তো আমরা যেটাই বলতেছি, আমরা এখনই তো যেটা বললাম সেটা একটা মিক্সোমা হতে পারে, এত বড় এরিয়াতে মিক্সোমা হতে পারে, মিক্সোমাই কমন। এর সাথে আমাদের অ্যাঞ্জিওসার্কোমা আছে, কার্ডিয়াক কিছু টিউমার, লিওমায়োসার্কোমা, এগুলো হতে পারে। তবে ওগুলো থ্রোম্বাসই কমন, আর টিউমারের মধ্যে মিক্সোমাই কমন আমি যতটুকু জানি, আরো অনেক কিছুই হতে পারে আমি যেটা জানি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, হাইলার লিম্ফেডেনোপ্যাথির সাথে আমরা কিভাবে মানে পালমোনারি এম্বোলিজম ডিফারেনশিয়েট করব? আচ্ছা, আর লিম্ফ্যাডিনোপ্যাথি গুলো সাধারণত তো লোবিউলেটেড হয় বেশি, আউটলাইনটা বেশিরভাগ লোবুলেটেড হয়। আর এটা ইম্বোলিজমের ক্ষেত্রে আমাদের যে অন্যান্য ফিচার গুলো আছে, লিম্ফ্যাডিনোপ্যাথির ক্ষেত্রে মোটামুটি লাংসে ইনফ্লামেটরি কিছু চেঞ্জ থাকতে পারে, কিন্তু আমরা যে চেঞ্জ গুলো বললাম, যেমন এক জায়গায় ফোকাল ওলিগেমিয়া থাকতে পারে, ওয়েস্টারমার্ক সাইন, এটা তো লিম্ফ্যাডিনোপ্যাথির ক্ষেত্রে হবে না। তারপরে ইনফার্ক্ট হতে পারে, সেটা লিম্ফ্যাডিনোপ্যাথির ক্ষেত্রে হবে না। আবার সাডেন কাট অফ, একটা ভেসেল যাচ্ছিল লিম্ফ্যাডিনোপ্যাথির মতো, কিন্তু এটা নিচের দিকে গিয়ে মনে হচ্ছে যে সামথিং সাডেন কাট অফ এর মতো লাগতেছে। তো কাট অফ এর মতো যদি লাগে সেক্ষেত্রে আমাদের ভাস্কুলার লেশন হওয়ার সম্ভাবনা বেশি। তবে যেহেতু ইনফ্লামেটরি লেশনেও বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে মানে লাং মার্কিং এর, সেক্ষেত্রে একটা ডিফারেন্সিয়াল কিন্তু আসতে পারে, যেটা ক্লারিফাই করতে গেলে আমাদেরকে ফার্দার ইমেজিং করতে হবে। সেটা কন্ট্রাস্ট সিটি হতে পারে বা অন্যান্য হতে পারে, ইভেন নিউক্লিয়ার ইমেজিংও হেল্প করতে পারে। জি, থ্যাংক ইউ। ভাইয়া পালমোনারি এম্বোলিজম যদি থাকে সেক্ষেত্রে তো হচ্ছে প্রক্সিমাল কি ডাইলেটেশন থাকবে না? মানে যেটা সাডেন কাট অফ হয়ে যায় ওরকম আমি একটা ভাব মানে থাকবে না? আপনার প্রশ্নটা ভালো করে বুঝতে পারি নাই। মানে হচ্ছে যে লিম্ফেডেনোপ্যাথি থাকলে তো ডাইলেটেশন থাকবে না পালমোনারি আর্টারির মধ্যে। আর না 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 যদি না না, লিম্ফ্যাডিনোপ্যাথি থাকলে তো সিটি এমআরআই গুলো তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো, কিন্তু যখন এক্সেস লিম্ফ্যাডিনোপ্যাথির সাথে পালমোনারি ইনফ্লামেটরি লেশন কনসলিডেশন থাকবে, তখন অনেক সময় বললাম যে যেটা ইনফ্রাক্টটাও কনসলিডেশনের মতো মিমিক হতে পারে, তখন কনফিউশন হতেই পারে। আবার পালমোনারি আর্টারিতে পেরিফেরাল ক্যালসিফিকেশন হয়, কিছু কিছু ক্ষেত্রে লিম্ফ নোডেও পেরিফেরাল এক্সিয়াল ক্যালসিফিকেশন হয়, সেটাও কনফিউশন হইতে পারে আর কি। জি ভাইয়া, আপার লোবার ডাইভারশন আর হচ্ছে কার্লে এ লাইন, এই দুটোর মধ্যে পার্থক্য করব কিভাবে? আচ্ছা, ভালো প্রশ্ন করছেন। আহ প্রথম কথা হলো আপার লোবার ডাইভারশন নিয়েই মানে বেশ কনফিউশনে পড়ি আমি, আমার কথা ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে যে আমি বলতেছি আপার লোবার ডাইভারশন, আমার কলিগই ডিফার করতেছে। তবে ব্লাড ডাইভারশনের ক্ষেত্রে ওইটা তো ব্লাড ভেসেলটা হচ্ছে একটু কম্পারেটিভলি মানে ওয়াইড টাইপের, আর যেটা কার্লি এ লাইন সেটা হলো কিছুটা থিন, মানে একটা ইন্টারস্টিশিয়াল সেপ্টাম অথবা একটা লিম্ফ্যাটিক চ্যানেল ওয়াইডেন হচ্ছে, থিকেনিং হচ্ছে, ওটা অনেকটা থিন হবে। আর ভাস্কুলার চ্যানেল যেটা যেটা আপার লোয়ার ডাইভারশন, ওইটা কম্পারেটিভলি এটার তুলনায় ঠিক হবে। তবে কার্লি বি বি লাইনটা তো বেজের দিকে থাকে, এটা পেরিফেরি টাচ করে, এ লাইনটার পেরিফেরিও টাচ করে না, আলটিমেটলি দুটাই মানে খুব ঝামেলা হবে ডিফারেন্সিয়েট করা।
তবে আলটিমেটলি দুটার ক্ষেত্রেই ডায়াগনোসিস তো মোটামুটি একই ইডেমার দিকেই যাচ্ছে। জি, থ্যাংক ইউ। ওকে, এই প্রশ্নগুলোতে যদি কেউ সাপ্লিমেন্ট করতে চান। ভাইয়া, এই যে ইনফাংশনটা কি মানে ওয়েজ শেপ দিয়ে, মানে কনসোলিডেশন আর ইনফাংশন কি শেপটা দিয়ে আলাদা করবো মেইনলি বললেন? হ্যাঁ, হ্যাঁ, ওয়েভ শেপড এবং অ্যাপেক্সটা ডিরেক্টেড হচ্ছে হাইলামের দিকে। সেক্ষেত্রে ইনফার্ক্টটা একটা মানে গুরুত্বপূর্ণ ডিফারেনশিয়াল হতে পারে। ডিফারেনশিয়াল তো কনসলিডেশনও থাকবে, তবে ইম্পর্টেন্ট একটা ডিফারেনশিয়াল হচ্ছে ইনফার্ক্ট যখন ওয়েভ শেপড হয় এবং অ্যাপেক্সটা হাইলামের দিকে ডিরেক্টেড থাকে। এটা ভাইয়া কনফার্ম করবো কিভাবে ইনফরমেশনটা? আমি শুনতে পাইনি ভালো করে। আমার কাছে সাউন্ডটা অনেক বেশি লাউড মনে হচ্ছে, একটু ওয়েট করেন। ওকে, আরেকবার বলেন তো। ইনফ্যাক্ট যেটা বলছেন ওটার সাথে তো হচ্ছে এই কনসালটেশনটা মানে ডিডি হিসেবে আসবে, তো দুটার মধ্যে আমরা কনফার্ম করে কিভাবে? ও, কনফার্ম প্লেন এক্সরে সিটি। আচ্ছা, যদি ইনফার্ক্ট হয় প্লেন এক্সরে তে খুব বেশি ডিফারেন্সিয়েট করা মনে হয় না সম্ভব, জাস্ট ওই শেপটা দেখে। আর যদি সিটি করে পোস্ট কন্ট্রাস্ট, তাহলে তো ওর ভেতরে যে ভেসেলটা কনসলিডেশনের ভিতরে কিন্তু নর্মাল ভেসেলটা পাস করে সুন্দরভাবে। যদি পোস্ট কন্ট্রাস্ট সিটি করে তাহলে আমরা ওই নর্মাল ভেসেল গুলো ওর ভেতরে পাবো না, একটা হতে পারে। আর নিউক্লিয়ার যে ইমেজিং সেখানে এটা একটা হেল্প করতে পারে, ভেন্টিলেশন পারফিউশন। সেটা পারফিউশনটা ওখানে থাকবে না। ওকে, আর কেউ কিছু যদি সাপ্লিমেন্ট করতে চান? আচ্ছা, আমি আপনাদের কয়েকজনের কথা মানে একটু ভালো শুনতে পাচ্ছি না আর কি। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা সবাই? আপনার কথা ক্লিয়ারলি আসতেছে, কিন্তু যারা কথা বলতেছে পার্টিসিপেন্ট, ওনাদের অনেকের কথা আমরাও ক্লিয়ার শুনতে পাচ্ছি না। Yes, আচ্ছা, আমার কাছেও সেটা মনে হচ্ছে, আমি ভালো শুনতে পাচ্ছি না। আপনার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আমরা আজকে শেষ করি এখানে। আগামীকাল ইনশাল্লাহ আমরা আবার একটা টপিক ডিসকাস করব। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।